৭৯ বছর বয়সে একজন ডিরেক্টর যদি সিনেমা বানায় এবং সেই সিনেমা যদি দেখে আপনি মুগ্ধ হন, তাহলে বুঝতে হবে আপনি ফিউরিয়াসও দেখেছেন এবং এই সিনেমার ডিরেক্টর জর্জ মিলার। একটা মানুষের বয়স ৭৯, কিন্তু সে এখনো এরকম সিনেমা বানিয়ে যাচ্ছে যেটা দেখে আসলে বিস্মিত হওয়া ছাড়া উপায় থাকে না। তাহলে তখন একটা কথাই বলতে হয় যে এজ ইজ জাস্ট আ নাম্বার। এবং জর্জ মিলার নাকি ম্যাড ম্যাক্স আগার আরেকটা সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছে এবং সেই সিনেমাটা কি হবে সেটা নিয়ে এখনই আগ্রহ শুরু হয়েছে, বাট সেটা নিয়ে কথাবার্তা হবে না, বরং আজকে আমরা কথাবার্তা বলবো ফিউরিওসা নিয়ে, যে সিনেমা রিসেন্টলি দেখলাম। এবং এই সিনেমাটা থেকে প্রথমে যে জিনিসটা বলার যে সেটা হচ্ছে যে যারা এই সিনেমাটা পরবর্তীতে ওটিটিতে দেখবেন বা ঘরে ল্যাপটপে বিভিন্নভাবে দেখবেন না কেন, তারা আসলে এই সিনেমার অনেকটুকু মজাই পাবেন না। অনেকটুকু মজা না পাওয়ার কারণ হচ্ছে এই সিনেমাটা একটা প্রপার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নেওয়ার সিনেমা, যেটা আসলে বড় স্ক্রিন এবং প্রপার সাউন্ড সিস্টেম ছাড়া পাওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সিনেমার গল্পটা কি। সিনেমার গল্পটা যদি আমরা দেখবো যে যারা আমরা ম্যাড ম্যাক্স পিরিয়ড দেখেছি, আমরা দেখেছি যে ওই সিনেমাতে গল্পের চেয়েও মেইন ফোকাসে ছিল অ্যাকশন সিকোয়েন্সেস বা একটা চেজিং এর বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, যেটা আসলে আমরা ফিউরিয়াসের ক্ষেত্রে খুব ওরকম পাবো না। ফিউরিয়াসেতেও অ্যাকশন আছে, ফিউরিয়াসেতেও খুব সুন্দর সিনেমাটোগ্রাফি আছে বা চেজিং এর দৃশ্যগুলো এখানেও আছে, বাট এখানে সবকিছু ছাপিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গল্প। এখানে স্টোরি ড্রিভেন সিনেমা হওয়ার কারণে এখানে আসলে ফিউরিয়াসা কিভাবে ছোট থেকে বড় হয়ে উঠলো সেই জিনিসটা আমরা দেখতে পাবো। বা ম্যাড ম্যাক্স পিরিয়ডে আমরা ফিউরিয়াসাকে যেভাবে দেখেছি, সেখানে আমরা দেখেছি যে তার বাম হাতটা কাটা, কেন বাম হাতটা কাটা পড়লো, এই বাম হাত কাটার পেছনে কি গল্প আছে সেটা আমরা এই পর্বে দেখতে পাবো। বা ছোট্ট ফিউরিয়াসা আস্তে আস্তে কি হবে মেইন ফিউরিয়াসা অর্থাৎ অ্যানা টেলর জয় যে চরিত্র অভিনয় করছে সেই চরিত্রটা হয়ে উঠলো সেটা আমরা দেখতে পাবো। এবং এখানে ফিউরিয়াসের মাথায় গল্পটা শুরু হয়ে এই গল্প কীভাবে ডিমেন্টাস অর্থাৎ ক্রিস হেমসওয়ার্থ এলো, পরবর্তীতে আরও কিছু ক্যারেক্টার যেমন প্রিটোরিয়ান জ্যাক এলো, এইসব বিষয়গুলোও কিন্তু আমরা সিনেমার বিভিন্ন পর্যায়ে দেখতে পাবো, যেই পর্যায়গুলো আসলে ফিউরিয়াসের যে আমরা ভার্সনটা দেখি ম্যাড ম্যাক্স পিরিয়ডে সেই ভার্সনটাকেই জাস্টিফাই করে। এবং এই যে পুরো বিষয়টা, যে একটা বড় ক্যানভাস, এই ক্যানভাসটার গল্পটাকে আসলে ঠিকঠাকভাবে না লিখলে পুরো জিনিসটাই আসলে ভজঘট পাকিয়ে যাওয়ার একটা উপক্রম ছিল, যেটা হয়নি। যেটা খুব সুন্দরভাবে গুছিয়ে পুরো জিনিসটাকে দর্শকের সামনে নিয়ে এসেছে, যেটা খুব একটা ভালো বিষয়। দ্বিতীয়ত এই সিনেমা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমা একটা রিভেঞ্জ স্টোরি আছে। রিভেঞ্জ স্টোরিটা কি বা কার বিরুদ্ধে কে করছে সেটা আমি বলবো না, তাহলে সেটা স্পয়লার হয়ে যাবে। বাট আমার যেটা মনে হয়েছে যে হলিউডে এরকম রিভেঞ্জ স্টোরি বা একটা রিভেঞ্জের যে প্লটটা এইভাবে আর্টিকুলেট করতে আমি খুব কম দেখেছি। এর কারণ হচ্ছে রিভেঞ্জ মানে আমরা সবসময় ধরে নেই যে কারোর উপর যদি কারো কোনো প্রতিশোধ নেওয়ার থাকে সঙ্গে সঙ্গে নিয়ে ফেলো, রাগ মিটিয়ে ফেলো, এরকম একটা বিষয়। কিন্তু রিভেঞ্জ ইজ এ ডিশ বেস্ট সার্ভ কোল্ড, এই যে কথাটা আছে যে রিভেঞ্জটা তুমি যত দেরিতে নেবে রিভেঞ্জটা তত বেশি দারুণ হয়ে উঠবে, এই বিষয়টা কিন্তু আসলে আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, যেটা আসলে এই সিনেমায় সেটা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। কিভাবে পালন করা হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু যারা এই সিনেমাটা দেখবেন না কেন, সিনেমাটা দেখতে গিয়ে এই পোর্শনে এসে আপনারা যে খুব বেশি আনন্দ পাবেন সেটা আমি এখনই বলে দিতে পারি। এবং এই সিনেমায় যারাই অভিনয় করুক না কেন, সেটা ফিউরিয়াসাই হোক বা সেটা ডেমেন্টাস হোক, সেটা ইমমর্টাল জয়ী হোক না কেন, সবাই নিজ নিজ দিক থেকে ভালোই করেছে। বাট এই সিনেমায় আমার একটা আক্ষেপের দিক হচ্ছে যে এই যে ফিউরিয়াসটা ছোট থেকে বড় হয়ে উঠছে, তার কিন্তু লাইফে সেরকম কোনো চ্যালেঞ্জ আমি দেখিনি, বা সে অনেক রকমের ঝামেলার মধ্যে পড়েছে, বা সেই ঝামেলাগুলো থেকে সে কিভাবে বের হয়েছে, এগুলোর মধ্যে যে একটা সাসপেন্স বা হেগেলের যে থিওরি অফ কনফ্লিক্ট আছে, যেই কনফ্লিক্টটা দেখেই আমরা আসলে একটা দুর্বল মানুষের পক্ষ নেই, এবং ওই মানুষটা আস্তে আস্তে যখন শক্তিশালী হয়ে ওঠে তখন আমরাও সেই জার্নির সাথে কানেক্টেড হই, এই বিষয়টা কিন্তু আমি এই সিনেমায় ফিউরিয়াসের ক্ষেত্রে পাইনি। অর্থাৎ ফিউরিয়াসা দেখে ভালো লেগেছে, ফিউরিয়াসা স্ট্রিট রিভেঞ্জ সিনেমা, সেটা ভালো লেগেছে, অ্যাকশনগুলো ভালো লেগেছে, সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে, রিভেঞ্জের কথা বললাম সেটাও ভালো লেগেছে। কিন্তু এই যে ফিউরিয়াসা এই মানুষের সাথে বা তার জার্নির সাথে আমি যে অ্যালাইন্ড হব, এটা সামহাও হয়ে ওঠেনি। এবং এই অ্যালাইন না হওয়ার পিছনে একটা কারণ হতে পারে, আমি শিওর না, হতে পারে যে বাংলাদেশে যখনই কোনো হলিউডি সিনেমা আসে তখন সেই সিনেমার কিছু সিন অপ্রত্যাশিতভাবে কেটে দেওয়া হয়, যেটা আমি এবার সিনেপ্লেক্সে খেয়াল করেছি যে কিছু সিন যেগুলো আমি জানতাম যে মেইন সিনেমাতে আছে, কিন্তু সেগুলো আমি আসলে সিনেমা হলে এসে পাইনি। এই যে সিনগুলো কেটে দেওয়া, এই যে ডিরেক্টরের যে মূল সিনেমা সেটার উপর যে নিজেদের মতো করে আন্দাজে ছুরি কাছে চালানো, এই জিনিসটা কিন্তু আসলে সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটাকে অনেক ক্ষেত্রেই কমিয়ে দেয়, যেটা ফিউরিয়াসের ক্ষেত্রে পেয়েছি। সুতরাং যারা ফিউরিয়াসা দেখবেন তারা এই জিনিসটা মাথায় রেখে দেখবেন যে গল্পের কিছু কিছু অংশে আপনি আসলে একটু আশাহতই হবেন অনলি বিকজ অফ দিস সেন্সর অ্যান্ড এইসব কাটাকাটির কারণে। তবে এটুকু বাদ দিলে এবং এই যে ফিউরিয়াসা জার্নির সাথে অ্যালাইন্ড হওয়ার বিষয়টা, এই বিষয়টা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু পুরো সিনেমাটাই উপভোগ্য। এবং আমার কাছে মনে হয়েছে হলিউড রিসেন্টলি যেরকম সিনেমা বানাচ্ছে, যেখানে স্টোরির চেয়ে অন্য সব জমকালো বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে, টেকনোলজিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সিজিআই কে প্রাধান্য দেওয়া হচ্ছে, ভিএফএক্স কে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেই জায়গায় এসে দাঁড়িয়ে গল্প এবং টেকনোলজি যে পাশাপাশি চলতে পারে
এই বিষয়টা খুব দারুণ একটা নিদর্শন হচ্ছে ফিউরিয়াসা, যে সিনেমাটা মোটেও মিস করা উচিত হবে না এবং যে সিনেমাটা খুব তাড়াতাড়ি দেখে ফেলা উচিত হবে আপনার। সো এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।